আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা হিসাব খাতসমূহের শ্রেণীভিত্তিক তালিকা নিয়ে আলোচনা করব। এটি শুধুমাত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এইচএসসি হিসাব বিজ্ঞানের প্রথম পত্র ও দ্বিতীয় পত্র উভয় পত্রের জন্য হিসাব খাতসমূহের শ্রেণীভিত্তিক তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই তালিকা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। এই তালিকার মধ্যে যে যে এন্ট্রিগুলা আছে আমরা সবগুলা এন্ট্রি দেখানোর চেষ্টা করব। তবে শুধুমাত্র যে যে এন্ট্রি বুঝতে অসুবিধা হয় সেই এন্ট্রিগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। হিসাব খাতসমূহের শ্রেণীভিত্তিক তালিকার মধ্যে প্রথমেই আমরা সম্পদ নিয়ে আলোচনা করব। সম্পদের মধ্যে প্রথমেই আসে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আবার দুই প্রকারের হয়, স্পর্শনীয় স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। প্রথমেই আমরা দেখে নেই যে স্পর্শনীয় স্থায়ী সম্পদ। স্পর্শনীয় স্থায়ী সম্পদ বলতে কি বোঝায়? স্পর্শনীয় স্থায়ী সম্পদ বলতে যে সকল স্থায়ী সম্পদ স্পর্শ করা যায় ওই সকল স্থায়ী সম্পদকে বোঝায়। আবার আমরা তো স্পর্শনীয় স্থায়ী সম্পদ বলতে যে সকল স্থায়ী সম্পদ স্পর্শ করা যায় সেই সকল স্থায়ী সম্পদকে বোঝায়। আমরা তো স্থায়ী সম্পদ বলতে 1 বছরের অধিক সময়ের জন্য ব্যবহার করা যায় এরকম সম্পদকে বোঝায়। তাহলে আমরা প্রথমেই দেখে নেই যে স্পর্শনীয় স্থায়ী সম্পদের মধ্যে কোন কোন হিসাব রয়েছে। প্রথমে ভূমি বা জমি। ভূমি বা জমি আমাদের জন্য স্পর্শনীয় স্থায়ী সম্পদ, কারণ ভূমি বা জমি স্পর্শ করা যায়, আবার এখান থেকে 1 বছরের অধিক সময়ের জন্য সুবিধা পাওয়া যায়। দুই হচ্ছে দালানকুটা বা ইজারা, দালানকুটা বা ইমারত স্পর্শনীয় স্থায়ী সম্পদ। কলকবজা ও যন্ত্রপাতি স্পর্শনীয় স্থায়ী সম্পদ। আসবাবপত্র, আসবাবপত্র আমাদের জন্য স্পর্শনীয় স্থায়ী সম্পদ। সাধারণত বাঁশ, বেত, কাঠ বা প্লাস্টিক দিয়ে তৈরি অফিসে ব্যবহারের জন্য যে সকল স্থায়ী সম্পদ ক্রয় করা হয় তাকে আসবাবপত্র বলা হয়। এরপরে আছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম আমাদের জন্য স্থায়ী সম্পদ। অফিস সরঞ্জাম বলতে সাধারণত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন ইত্যাদিকে বোঝায়। অফিস সরঞ্জাম বলতে যে সকল স্থায়ী সম্পদ আমরা অফিসে ব্যবহার করে থাকি এবং ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে থাকি, আবার বৈদ্যুতিক সংযোগের সাহায্য নিয়ে ব্যবহার করা হয় তাকে অফিস সরঞ্জাম বলে। এরপরে আসে মোটর গাড়ি। মোটর গাড়ি আমাদের জন্য স্পর্শনীয় স্থায়ী সম্পদ। ডেলিভারি ভ্যানও আমাদের জন্য স্পর্শনীয় স্থায়ী সম্পদ। সবশেষে হচ্ছে প্রিমিসেস। প্রিমিসেস আমাদের জন্য স্পর্শনীয় স্থায়ী সম্পদ। প্রিমিসেস বলতে ব্যবসার প্রতিষ্ঠান যেই স্থায়ী সম্পত্তিতে বা যেই স্থায়ী অবস্থানে অবস্থান করে ব্যবসা পরিচালনা করে তাকে প্রিমিসেস বলে। ধরে নেওয়া যাক যে এবিসি ড্রিম স্কুল একটি দালানকুটায় তাদের কার্যক্রম পরিচালনা করে, তাহলে যেই দালানকুটায় এবিসি ড্রিম স্কুল এর কার্যক্রম পরিচালিত হয় এই দালানকুটাই হচ্ছে এবিসি ড্রিম স্কুলের জন্য প্রিমিসেস। ঠিক আছে। স্পর্শনীয় স্থায়ী সম্পদ, এরপরে আমরা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ নিয়ে আলোচনা করব। অস্পর্শনীয় স্থায়ী সম্পদ বলতে ওই সকল সম্পদকে বোঝায় যে সকল সম্পদ 1 বছরের অধিক সময়ের জন্য ব্যবহার করা যায় এবং স্পর্শ করা যায় না। স্পর্শ করা যায় না তাই একে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ বলে। অস্পর্শনীয় স্থায়ী সম্পদের মধ্যে প্রথমেই আসে সুনাম। সুনাম হচ্ছে একটি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। সুনাম স্পর্শ করা যায় না কিন্তু 1 বছরের অধিক সময়ের জন্য এখান থেকে সুবিধা পাওয়া যায়। ট্রেডমার্ক হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ বা ব্যবসায়িক চিহ্ন বলা হয়। ট্রেডমার্ককে আবার ব্যবসায়িক চিহ্ন বলা হয়। কপিরাইট হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। পেটেন্ট হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। ইজারা সম্পত্তিও হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। সবশেষে ট্রেড লাইসেন্স হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। এই হিসাবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে ভিডিওটি লম্বা করছি না। এই হিসাবগুলোর জন্য প্রত্যেকটির জন্য ছোট ছোট করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রত্যেকে দেখে নিতে পারো। এগুলো হচ্ছে আমাদের জন্য অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। এরপরে আমরা দেখব বিনিয়োগ। বিনিয়োগ বলতে আমরা যেখানে টাকা রাখি, সাধারণত 1 বছর অধিক সময়ের জন্য টাকা রাখি এবং সেখান থেকে আমরা টাকা পাওয়ার সময় একটু বেশি পরিমাণে টাকা পেয়ে থাকি। উদাহরণস্বরূপ আমরা একটি প্রতিষ্ঠানে বা যে কোনো বিনিয়োগ খাতে যদি 1 লক্ষ টাকা রাখি এবং তারা যদি 1 লক্ষ টাকার বিনিময়ে 10% সুদ প্রদান করে তাহলে 10%-এ হয় আমাদের 10,000 টাকা। আমরা রাখলাম 1 লক্ষ টাকা, তারা যদি 10% সুদ দেয় আমাদের বিনিয়োগের বিপরীতে তাহলে আমরা 1,10,000 টাকা পাবো। এটাই হচ্ছে আমাদের জন্য বিনিয়োগ।
বিনিয়োগের মধ্যে আছে সঞ্চয়পত্র ক্রয়। সঞ্চয়পত্র হচ্ছে এক প্রকারের বিনিয়োগ। সরকার তার মূলধন সংগ্রহের প্রয়োজনে সঞ্চয়পত্র বিক্রি করে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে সুদের হার একটু কম হলেও ঝুঁকির পরিমাণ একদম কম থাকে, মানে ঝুঁকি না নিলেই চলে, টাকা পাওয়ার সম্ভাবনা উচ্চ হারে থাকে। প্রতিরক্ষা সঞ্চয়পত্র একই বিষয়, এটা হচ্ছে সরকার ইস্যু করে থাকে। প্রতিরক্ষা সঞ্চয়পত্র সাধারণত দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নয়নের কাজে ব্যবহারের জন্য যে মূলধন সংগ্রহ করা হয় তাকে প্রতিরক্ষা সঞ্চয়পত্র বলে। অর্থাৎ যে বন্ডের মাধ্যমে মূলধন সঞ্চয়পত্র করা হয় সরকার কর্তৃক তাকে প্রতিরক্ষা সঞ্চয়পত্র বলে। অন্য কোম্পানির শেয়ার ক্রয়, এটা আমাদের জন্য বিনিয়োগ। অন্য কোম্পানির ঋণপত্র ক্রয়, এটা আমাদের জন্য বিনিয়োগ। অন্য কোম্পানির বন্ড ক্রয়, এটা আমাদের জন্য বিনিয়োগ। সবশেষে আছে বিভিন্ন প্রকার স্থায়ী আমানত। যে কোনো প্রকার স্থায়ী আমানতে আমরা যদি আমাদের টাকা বিনিয়োগ করি এবং তার বিনিময়ে যদি ভবিষ্যতে এর চেয়ে বেশি টাকা পাই তাহলে এটা আমাদের জন্য বিনিয়োগ। তবে বিনিয়োগ সাধারণত 1 বছরের অধিক সময়ের জন্য হয়ে থাকে। এরপরে আমরা দেখব চলতি সম্পদ। আমরা এখন চলতি সম্পদ নিয়ে আলোচনা করব। হিসাব খাতসমূহের শ্রেণীভিত্তিক তালিকার মধ্যে সবথেকে বেশি যেই হিসাব খাতগুলো থেকে আমাদের কাজে আসে, যেই হিসাব খাতগুলো আমাদের পরীক্ষায় আসে বা প্রশ্নে আসে, সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে সম্পদের মধ্যে চলতি সম্পদ। চলতি সম্পদ বলতে আমরা 1 বছরের কম সময়ের জন্য যে সকল সম্পদ ব্যবহার করে থাকি ওই সকল সম্পদকে বোঝায়। তাহলে এখানে যে সম্পদগুলো আছে এই চলতি সম্পদ লিস্টের মধ্যে যে সম্পদগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য ব্যবহার করা হয়। এখানে প্রত্যেকটা হিসাবই আমরা অঙ্ক করার সময় বিস্তারিত জানবো। তারপরেও যদি প্রত্যেকটা হিসাব শিক্ষার্থীরা নিজে থেকে পড়ে নেবে, কোনো হিসাব যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। তাছাড়া আমরা যখন প্রশ্ন সমাধান করব তখন এই হিসাবগুলো নিয়ে আবার আলোচনা করা হবে বা বুঝতে অসুবিধা হলে সমাধান করা হবে। চলতি সম্পদ। এরপরে আমরা দায় সংক্রান্ত হিসাব নিয়ে আলোচনা করব। দায় বলতে আমরা আগেই বুঝেছিলাম যে সকল হিসাবে আমাদেরকে বর্তমান বা ভবিষ্যৎ সুবিধা দিতে হবে তাকে দায় বলে। দায়ের মধ্যে আবার 2 প্রকার আছে। দায় হলো 2 প্রকার, এক হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর 2 হচ্ছে চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় বলতে 1 বছর অপেক্ষা বেশি সময়ের মধ্যে যে দায় পরিশোধ করা হয় তাকে দীর্ঘমেয়াদী দায় বলে। ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, বন্ধকি ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আগে যেটা আমরা দেখেছিলাম যে ঋণও হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তবে যদি এর আগে উল্লেখ থাকে যে এটি স্বল্প মেয়াদি যদি উল্লেখ থাকে তাহলে এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী হবে না, এটা আমাদের জন্য চলতি দায় হবে। বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় এরপর আমরা দেখব চলতি দায়। চলতি দায় ও চলতি সম্পদের মতো আমাদের অনেক বেশি কাজে আসে। চলতি দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব বা বিবিধ পাওনাদার বা ক্রয় খতিয়ানের জের। এখানে প্রদেয় হিসাবের সমার্থক শব্দ হচ্ছে বিবিধ পাওনাদার এবং ক্রয় খতিয়ানের জের। একইভাবে বাকি যে চলতি দায়ের হিসাবগুলো আছে প্রত্যেকটা হিসাব শিক্ষার্থীরা নিজে থেকে পড়ে নেবে। যদি কোনো হিসাব বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরে আছে মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব বলতে আমরা প্রতিষ্ঠানে মালিকের সত্ত্ব বা মালিকের দাবিকে বুঝাই। মানে প্রতিষ্ঠানের মালিক কোনো কিছু দিলে বা নিলে বা আয় হলে মালিকের সত্ত্বতে যা যোগ হয় বা ব্যয় হলে মালিকের সত্ত্ব থেকে যা বিয়োগ হয় এই হিসাব খাতগুলি আমাদের জন্য মালিকানা সত্ত্ব হিসাবে আসে। মালিকানা সত্ত্ব হিসাবের মধ্যে আছে মূলধন সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার বা প্রিমিয়াম, এইরকম কিছু হিসাব আছে। তার মধ্যে সবথেকে বেশি আমাদের উত্তোলন হিসাবটা ব্যবহৃত হয়। মালিক যদি নগদ টাকা উত্তোলন করে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তাহলে তা নগদ উত্তোলন। মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে তা পণ্য উত্তোলন। মালিক যদি নিজের আয়কর প্রতিষ্ঠান থেকে পরিশোধ করে তাহলে তা উত্তোলন হিসাবে আসবে। মালিক যদি নিজের জীবন বীমা প্রিমিয়াম প্রতিষ্ঠানের টাকা থেকে পরিশোধ করে তাহলে তা জীবন বীমা প্রিমিয়াম উত্তোলন হিসাব নামে আসবে। আবার মালিক যদি তার ছেলেমেয়ের জন্য প্রদত্ত অর্থ প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকে তাহলেও তা উত্তোলন হিসাব নামে আসবে। এরপরে আমরা আয় সংক্রান্ত হিসাব নিয়ে আলোচনা করব। আয় বলতে সাধারণত আমরা বুঝি যে সকল হিসাবের ফলে আমার প্রতিষ্ঠানের টাকা বাড়ে বা টাকা আসে।
তাহলে সবথেকে বেশি প্রতিষ্ঠানের সবথেকে বেশি টাকা আসে বিক্রয়ের মাধ্যমে। তাহলে বিক্রয়কে আমরা প্রথমেই রেখেছি, কারণ বিক্রয় হচ্ছে সবথেকে বেশি আয় হয় বিক্রয় থেকে। তারপরে আমরা রেখেছি সেবা আয়। সেবা আয় থেকেও যে সকল প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে না, সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে বা টাকা ইনকাম করে, সে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় হচ্ছে সবথেকে বড় আয়। যেমন ডাক্তার সেবা প্রদান করে আয় করে, আইনজীবী সেবা প্রদান করে আয় করে, কিংবা শিক্ষক শিক্ষার্থীদের সেবা প্রদান করে আয় করে। আয় সংক্রান্ত হিসাবের মধ্যে যে সকল এন্ট্রি আছে সবগুলো এন্ট্রি আমরা এক নজরে দেখে নিব। জেনে রাখা ভালো যে এখানে যে সকল হিসাব খাতে যে সকল এন্ট্রি নিয়ে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা এন্ট্রি এই হিসাব খাত অনুযায়ী মুখস্থ করতে হবে বিষয়টা এমন নয়। তবে উপভাড়া কি, উপভাড়া কোন হিসাবের মধ্যে পড়ে এটা বললে যাতে বলতে পারো যে আয়, উপভাড়া হচ্ছে এক প্রকার আয়। বা বিনিয়োগের সুদ কি বললে যাতে বলতে পারো যে বিনিয়োগের সুদ হচ্ছে আয়। এইভাবে প্রত্যেকটা হিসাব কোন হিসাবের মধ্যে পড়ে তা জানতে হবে। এজন্য হচ্ছে যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি আয়ত্তে থাকবে। যে কোনো জিনিস সবচেয়ে বেশি কার্যকরভাবে আয়ত্তে রাখার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প হতে পারে না। এরপর আমরা খরচ সংক্রান্ত বা ব্যয় সংক্রান্ত হিসাব দেখব। ব্যয় সংক্রান্ত হিসাব সাধারণত আলাদাভাবে বুঝতে হয় না বা আলাদাভাবে কঠিনভাবে বোঝার প্রয়োজন হয় না, কারণ ব্যয় সংক্রান্ত হিসাবগুলো দেখলেই বোঝা যায় যে ব্যয় আমাদের প্রতিষ্ঠানে যে কর্মচারী কাজ করে তাকে যদি আমরা টাকা দেই মাস শেষে, দিন শেষে বা সপ্তাহ শেষে, তাহলে এটা আমাদের জন্য মজুরি। যেহেতু আমরা একজন অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক হিসাবে কাজ করছি, তাহলে মজুরি আমাদের প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাই এটা ব্যয়ের মধ্যে পড়বে। একইভাবে হচ্ছে আমরা সবগুলো ব্যয়ের এন্ট্রি দেখে নিব। এখানে 41টা ব্যয় আছে, সবগুলা ব্যয়ের এন্ট্রি প্রত্যেকে এক নজরে দেখে নিবে। এরপরে আমরা বিপরীত, পাল্টা, কন্ট্রা বা প্রতি হিসাব সম্পর্কে জানব। এগুলোর মধ্যে থেকে বিপরীত বা কন্ট্রা, বিপরীত শব্দের সমার্থক শব্দ হচ্ছে পাল্টা, কন্ট্রা বা প্রতি। আমাদের পরীক্ষায় সাধারণত বিপরীত এবং কন্ট্রা এই দুটি শব্দ বেশিরভাগ সময় ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা একটা বিপরীত বা কন্ট্রা সম্পত্তি সম্পর্কে বিস্তারিত জানব, কারণ এটা পরীক্ষায় বেশি আসে। এমসিকিউ এর ক্ষেত্রেও এটি খুব গুরুত্বপূর্ণ। বিপরীত বা কন্ট্রা সম্পত্তি বলতে কি বোঝায়? কোনো সম্পত্তি হিসাবে হ্রাস না করে সম্পত্তির মূল্য স্থির রেখে সম্পত্তি হিসাবটির বিপরীতে অন্য একটি হিসাব প্রস্তুত করা হলে তাকে বিপরীত, পাল্টা, কন্ট্রা বা প্রতি বা সম্পত্তি হিসাব, কন্ট্রা বা প্রতি সম্পত্তি হিসাব বলে, অর্থাৎ বিপরীত বা কন্ট্রা সম্পত্তি হিসাব বলে। উদাহরণস্বরূপ আমরা ধরে নেওয়া যাক যে একটা ফ্রিজ আমরা 30,000 টাকা দিয়ে ক্রয় করলাম। 30,000 টাকা দিয়ে ক্রয় করলাম, ধরে নিলাম যে এটা আমরা 2024 সালে ক্রয় করলাম, 2024 সাল ব্যবহার করলাম। এখন যদি 2024 সালের ধরে নিলাম জানুয়ারির 1 তারিখে ক্রয় করলাম, তো আমি সারা বছর ব্যবহার করলাম। 2025 সালে এসে এটা 1 বছর ব্যবহার হলো। 1 বছর ব্যবহার করার পর এই সম্পত্তিটা তো আমি 30,000 টাকায় বিক্রি করতে পারবো না। সর্বোচ্চ আমি ধরে নিলাম যে আমি 25,000 টাকা বিক্রি করতে পারবো। 25 সালে এসে আমি 25,000 টাকা বিক্রি করতে পারবো। তাহলে এই আমার সম্পত্তির মূল্য ছিল, আমার ফ্রিজের মূল্য ছিল 30,000 টাকা। 1 বছর ব্যবহার করার ফলে ব্যবহারজনিত মূল্য হ্রাস পেয়ে 5,000 টাকা মূল্য হ্রাস পেয়ে 25,000 টাকা হয়েছে। তাহলে এই যে 5,000 টাকা মূল্য হ্রাস পেল, তা আমরা ফ্রিজ অর্থাৎ অফিস সরঞ্জাম থেকে 5,000 টাকা বিয়োগ না করে, এই 5,000 টাকা বিয়োগ না করে আমরা যদি এই 5,000 টাকার জন্য অবচয় সঞ্চিতি, আমরা তো ব্যবহারজনিত মূল্য হ্রাসকে অবচয় বলে থাকি, তাহলে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় নামে আরেকটা হিসাব করলে, সেই হিসাবের মধ্যে যদি আমরা ব্র্যাকেটে অফিস সরঞ্জাম লিখে রাখি, তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে আমরা আমাদের ফ্রিজ যেহেতু একটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে, তাই অফিস সরঞ্জাম 30,000 টাকা আমরা 5,000 টাকা বিয়োগ না করে আমরা কি করলাম, পুঞ্জীভূত অবচয় অর্থাৎ অফিস সরঞ্জামের যে অবচয় হয়েছে তা ব্যয় হিসাবে আমরা পুঞ্জীভূত অবচয়ের মধ্যে অর্থাৎ বিপরীত সম্পদ হিসাবে পুঞ্জীভূত অবচয়ের মধ্যে 5,000 টাকা লিখে নিলাম। অর্থাৎ সম্পদ হ্রাস না করে উক্ত সম্পদ হিসাবের বিপরীতে আরেকটি হিসাব খোলা হলে তাকে
বিপরীত বা কন্ট্রা হিসাব বলে। একইভাবে বিপরীত বা কন্ট্রা দায়ের ক্ষেত্রেও বিষয়টা একই, যে কোনো দায়ের হ্রাস না করে আমরা উক্ত দায়ের বিপরীতে যদি কোনো একটি হিসাব খুলে সেখানে বৃদ্ধি করি তাহলে তাকে বিপরীত বা কন্ট্রা দায় বলে। মালিকানা সত্ত্বের ক্ষেত্রেও একই, আয় বা ব্যয়ের ক্ষেত্রেও বিষয়টা একইভাবে কাজ করে, যে আমরা যদি উক্ত হিসাব হ্রাস না করে উক্ত হিসাবের বিপরীতে একটি হিসাব খুলে সেখানে লিখে দিই তাহলে তা বিপরীত বা কন্ট্রা হিসাব বলে কাজ করে। এগুলো আমাদের পরীক্ষার জন্য ততটাও গুরুত্বপূর্ণ নয়, তাই আমরা এগুলো নিয়ে বিশদে আলোচনা করছি না। এরপরে আমরা দেখি লেনদেন। আমাদের জন্য লেনদেন বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেনদেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেনদেন বোঝার জন্য আমরা অত্যন্ত সহজভাবে একটা সংজ্ঞা দেখি এখানে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই ঘটনাকে লেনদেন বলে। সহজে বললে তুমি একটা লেনদেন, আমরা সাধারণত অনেকগুলা ঘটনা ঘটে প্রতিষ্ঠানে। ধরে নেওয়া যাক যে মালিক প্রতিষ্ঠানে আসার সময় দুর্ঘটনায় আহত হলেন, এটা একটা ঘটনা, কিন্তু এটাকে আমরা লেনদেন বলতে পারবো না। তাহলে কোন ঘটনাকে লেনদেন বলবো আর কোন ঘটনাকে লেনদেন বলবো না তা কিভাবে আমরা বুঝতে পারবো? তা জানার জন্য মাত্র দুইটা বিষয়, দুইটা শর্ত যদি মানে, একটা ঘটনা যদি দুইটা শর্ত মানে তাহলে তা লেনদেন হবে। প্রথম শর্ত হচ্ছে ওই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ ঘটনাটিতে টাকার অ্যামাউন্ট থাকতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এরপরে প্রথম শর্ত হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আমরা যে প্রতিষ্ঠানের জন্য হিসাব করছি ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এই দুইটা শর্ত যদি মানে তাহলে তার লেনদেন হবে, নতুবা তার লেনদেন হবে না। তাহলে আমরা নিচে একটু উদাহরণের সাহায্যে দেখি যে এখানে একটা বিষয় আছে, যে একটা এন্ট্রি আছে, মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলেন। মালিক যদি ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ধরে নিলাম 2000 টাকা ঋণ গ্রহণ করলেন, তাহলে মালিক যদি ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন তাহলে তো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলেন, এখানে প্রতিষ্ঠানের টাকা আসেও নি, আবার প্রতিষ্ঠান থেকেও টাকা যায়নি। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে তার নিজের কাছে রাখছে, তাহলে এটা আমাদের জন্য লেনদেন নয়। আবার ধরে নিলাম বা আসবাবপত্র বা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান 1000 টাকা। ধরে নাও যে তোমার একজন বন্ধু তোমাকে বলল যে তুমি প্রতিষ্ঠানের জন্য 1000 টাকা দিয়ে একটা টেবিল ক্রয় করো, এখানে একটা টেবিল টাকা প্রয়োজন। তাহলে তোমার বন্ধু এখানে তোমাকে একটা পরামর্শ দিল, যেহেতু তুমি এখনো কিনো নাই, না কেনার ফলে তোমার 1000 টাকা প্রতিষ্ঠান থেকে যায় নাই, প্রতিষ্ঠান থেকে যেহেতু কোনো টাকা যায় নাই বা আসে নাই, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাই এটা আমাদের জন্য লেনদেন হবে না। বা ধরে নাও যে 10,000 টাকা বেতনে তুমি প্রতিষ্ঠানে একজন কর্মচারী নিয়োগ দিলে বা একজন ম্যানেজার নিয়োগ দিলে। ম্যানেজার নিয়োগ দিলে তো তাকে 1 তারিখে নিয়োগ দিলে, তুমি 1 তারিখে নিয়োগ দিলে সে যখন কাজ করবে 1 মাস কাজ করার পর মাস শেষ হওয়ার পর তাকে টাকা দিবে। নিয়োগ দেওয়ার সময় তো টাকা দিতে হয় না, তাই যে যখন নিয়োগ দেওয়া হয় তখন আমাদের কোনো টাকা খরচ হয় না, তাই ম্যানেজার বা কর্মচারী নিয়োগ দেওয়া হলে এটা লেনদেন নয়। ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান। মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান করে তাহলে আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাই এটা লেনদেন হবে না। একইভাবে কর্মচারী বা ম্যানেজারের দুর্ঘটনায় মৃত্যু হলে আমাদের প্রতিষ্ঠানে যেহেতু টাকার পরিমাণের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এটাও লেনদেন নয়। সবশেষে আছে আমাদের জন্য পণ্য বা আসবাবপত্র ক্রয়ের চুক্তি বা অর্ডার প্রদান। ধরে নিলাম যে আমি একটা কোম্পানিকে 50,000 টাকার পণ্য অর্ডার করলাম। এখন আমি যখন পণ্য অর্ডার করছি তখন তো আমাকে টাকা খরচ করতে হচ্ছে না, দ্যাট মিনস হচ্ছে কি আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাই হচ্ছে চুক্তি বা অর্ডার প্রদান করলে এটা লেনদেন হয় না। তাহলে আমরা আরেকবার জেনে নেই যে লেনদেন হতে হলে কোন দুইটি শর্ত প্রয়োজন। অবশ্যই 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 অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এরপরে আমরা অনগদ লেনদেন নিয়ে আলোচনা করব। অনগদ লেনদেন বলতে কি বোঝায়? অনেকেই বলে যে অনগদ লেনদেন বলতে যে সকল লেনদেন নগদে সংগঠিত হয়নি, কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা ভিন্ন।
অনগদ লেনদেন বলতে যে সকল লেনদেন নগদেও নয় আবার বাকিতেও নয় সেই সকল লেনদেনকে বোঝায়। আবার লেনদেন হতে হবে এগুলা, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তনও হয়, টাকার অঙ্ক পরিমাপযোগ্য হয়, কিন্তু লেনদেনটা হচ্ছে নগদেও হয় না আবার বাকিতেও হয় না। যেমন অবচয়, ধরে নিলাম যে আমরা 2024 সালে যে 30,000 টাকা দিয়ে একটা ফ্রিজ ক্রয় করেছিলাম, 2025 সালে ফ্রিজটা আমরা 30,000 টাকায় বিক্রি করতে পারবো না। অবশ্যই যেহেতু আমরা 1 বছর ব্যবহার করেছি, 1 বছরে আমাদের সম্পদের মূল্য হ্রাস পেয়েছে। সম্পদ যেহেতু ব্যবহার করেছি, এটার মান যেহেতু হ্রাস পেয়েছে, এটার ব্যবহারের উপযোগিতা যেহেতু কমেছে, সেহেতু এটা আমরা 30,000 টাকায় বিক্রি করতে পারবো না। ধরে নিলাম আমরা 25,000 টাকায় বিক্রি করব। 25,000 টাকায় বিক্রি করলে এই যে 5,000 টাকা আমাদের মূল্য হ্রাস পেল, এই 5,000 টাকাই তো হচ্ছে আমাদের জন্য অবচয়। অবচয় বলতে আমরা সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকে বোঝাই। তাহলে এই যে অবচয়, এই 5,000 টাকা যে অবচয় হলো, এই লেনদেনটা তো নগদে হয়নি, কারণ অবচয় হওয়ার ফলে আমাদেরকে যে 30,000 টাকা থেকে 5,000 টাকা মূল্য হ্রাস পেল, এই 5,000 টাকা তো আমাদের কাউকে দিতে হয়নি, আবার কেউ তো আমাদেরকেও 5,000 টাকা দেয়নি। তাহলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, আবার টাকার অঙ্কেও পরিমাপযোগ্য, কিন্তু নগদ লেনদেন হয়নি। আবার দেখো, এই 5,000 টাকা আমরা ভবিষ্যতেও কাউকে দিতে হবে না, আবার ভবিষ্যতেও কেউ আমাদেরকে এই 5,000 টাকা দিবে না। এর মানে দাঁড়ের লেনদেনও হয়নি, মানে বাকিতে লেনদেন হয়নি। যেহেতু বাকিতে লেনদেনও হয়নি, তাই এটি অনগদ লেনদেন। একইভাবে অবলোপন, শেয়ার অবহার, সুনামের অবলোপন, নগদ বাট্টা, কুঋণ এবং যে কোনো সঞ্চিত তহবিলের স্থানান্তর আমাদের জন্য অনগদ লেনদেন। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা অঙ্ক সমাধান করব। তো প্রথম অধ্যায়ে এই বেসিকগুলোই ছিল, প্রধানত এই বেসিকগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। পরবর্তীতে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞানের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ক্লাস জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।